নমস্কার, সিএনএন নিউজ নেটওয়ার্কে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে শিলচরের জ্বলন্ত সমস্যা জমা জলের সমস্যা, এই সমস্যাকে কিভাবে সমাধান করা যায় তার জন্য আজকে আমাদের এই প্রচেষ্টা। আমি প্রথমেই পরিচয় করিয়ে দিতে চাই, আমাদের মধ্যে উপস্থিত আছেন সমাজকর্মী তথা শিল্পী, বাকশিল্পী সৌমিত্র দত্ত, নাগরিক স্বার্থ সংগ্রাম কমিটির হরিদাস দত্ত, প্রাক্তন ওয়ার্ড কমিশনার এবং বর্তমানে বিধায়কের নমিনি রাজেশ দাস। আমরা প্রথমেই চলে যাব হরিদাস দত্ত মহাশয়ের কাছে। হরিদাস বাবু, আপনার অভিমতটা আমরা জানতে চাইব সিএনএন নিউজ নেটওয়ার্কের মাধ্যমে। বর্তমানে যে অবস্থা, টানা বৃষ্টিতে কিছুদিন ধরে টানা বৃষ্টি হচ্ছিল, বিগত দিনেও আমরা দেখেছি শিলচরে পথঘাট একটু বৃষ্টি হলেই কিন্তু জমা জলে অসহ্য বা অসহনীয় হয়ে পড়ত। তো এবার বিজেপি সরকার আসার পর সব দিকে কিছুটা কাজ হয়েছে বলে বিভিন্ন সরকার দাবি করছে। এবারের যে টানা বর্ষণ হয়েছে এবং এতে যে এই যে জলের সমস্যাগুলো আমরা দেখতে পেয়েছি, চার্চ রোড বলুন, অম্বিকাপট্টি বলুন বা অন্যান্য জায়গায়, এইটা কিভাবে সমাধান করা যায়? বা আপনি একজন দীর্ঘদিনের নাগরিক বা দীর্ঘদিনের আন্দোলন করেছেন বিভিন্ন সামাজিক কাজে, তো এই বিষয়টা আপনাকে কিভাবে দেখতে হচ্ছে? বিষয়টা অত্যন্ত স্পর্শকাতর। শিলচর শহরে একটু বৃষ্টি হলেই এখন জল জমে যায়, অলিগলিতে জল ওঠে, রাস্তায় জল ওঠে, বাড়িতে জল ওঠে, স্কুল কলেজ অফিস আদালতে জল ওঠে। তার মূল কারণ এই যে জল জমে যাওয়া, জমা জলের মূল কারণ হলো জল টানবে নালা, নালা নর্দমা দিয়ে জল বেরিয়ে যাবে। সেই নালা নর্দমা যদি জল বইতে না পারে তাহলেই কিন্তু সেই জল কোনো না কোনো জায়গায় উঠবে। নালা দিয়ে জল না গেলে জলটা যাবে কোথায়? জল রাস্তায় উঠবে, জল বাড়িতে যাবে, জল স্কুল কলেজে ঢুকবে। এই শিলচর শহরে হচ্ছে। এবং নালা নর্দমা ভরে যাওয়ার একমাত্র কারণ হলো আবর্জনা। শিলচর শহরে এখানে হয়তো তার বেশিও হবে, 100 টনের মতো আবর্জনা হয় রোজ। 100 টন আবর্জনা সৃষ্টি হয় এই শিলচর শহরে। এই 100 টনের আবর্জনার মধ্যে খুব বেশি হলে 60 টন, ম্যাক্সিমাম 60 টন আবর্জনা শিলচর শহর থেকে নিয়ে ট্রেঞ্চিং গ্রাউন্ডে, মেহেরপুর ট্রেঞ্চিং গ্রাউন্ডে ফেলা হয়। বাকি থেকে যায় 40 টন। সেই 40 টন আবর্জনা প্রতিদিন নালা নর্দমায় গিয়ে পড়ছে। কারা ফেলছে? আমরা শহরবাসী, আমরা ফেলছি। এই আবর্জনা আমরাই সৃষ্টি করছি। 100 টন আবর্জনা আমরাই সৃষ্টি করছি। 60 টন পৌরসভা নিয়ে যাচ্ছে মেহেরপুর ট্রেঞ্চিং গ্রাউন্ডে, বাকি 40 টন নালা নর্দমায় আমরাই ফেলছি। তো এই যে নালা নর্দমায় গিয়ে পড়ছে 40 টন, তার প্রমাণ আমি বলি আপনাকে। যে কি প্রমাণ 40 টন নালা নর্দমায় যে পড়ছে? তার প্রমাণ হলো এই নালা নর্দমার থেকে কিন্তু আবর্জনা তোলা হয়, স্লাজ তোলা হয়। সেই স্লাজ যখন রাস্তার পাড়ে রাখা হয়, অনেক সময় রাখা হয়, অনেক সময় টিপারে উঠিয়েও নিয়ে যাওয়া হয়, কিন্তু যখন ওঠানো হয় তখন তার রং একেবারে মিশ কালো। তার রং মিশ কালো। শিলচর শহরে মালুগ্রাম থেকে মেহেরপুর পর্যন্ত কোনো জায়গায় কি এক গ্রাম আপনি কালো মাটি দেখাতে পারবেন? 1 গ্রাম কালো মাটিও নাই। আমরা মেহেরপুরের দিকে যদি যাই তবে লাল মাটি পেতে পারি, কালো মাটি পাবো না। এই কালো মাটি কোথার থেকে আসে? এই টন টন কালো মাটি যখনই জেসিবি দিয়ে নালা পরিষ্কার করে তখনই কালো মাটি। এই কালো মাটি হলো যে যত সবজি, ফলের খোসা, ভাত, তরকারি, এইগুলো যে নালায় গিয়ে পড়ে, এইগুলো পচে। আমরা যদি বাড়িতে একটা গর্ত করে এই শাকসবজির খোসা রেখে দেই 2 মাস 3 মাস, তাহলে ওইখানে যে আমরা বলি পচন সার, সেই পচন সারের রং কালো। পচন সার মানেই কালো। সেই কালো রঙের মাটি যে উঠে, সেইটা মাটি নয়, সেইটা হলো সব এই আবর্জনা। আবর্জনা পচে গিয়ে
এই নালাতে যে 40 টন আবর্জনা পড়ছে রোজ, সেই আবর্জনাগুলোই পড়ছে নালার মধ্যে। তাহলে তো আরেকটা কথা চলে আসছে, যেহেতু বলুন। নালাগুলো বন্ধ হচ্ছে, যার জন্য জল সমস্যা আমাদের দেখা দিয়েছে। তো মিউনিসিপ্যালিটি বলে একটা তো বিভাগ রয়েছে, বা পৌরসভা বলে আমরা যেটা জানি একটা বিভাগ রয়েছে, তাদের যে দায়িত্বটা রয়েছে, আপনি কি মনে করেন যে তাদের দায়িত্বটা যতটা করণীয় ততটা হয়তো করতে পারছে না? দেখুন, 100 টন আবর্জনা যদি মানে সৃষ্টি হয় শিলচর শহরে, সেই 100 টন আবর্জনা এইখান থেকে ট্রেঞ্চিং গ্রাউন্ডে, হ্যাঁ আগে ছিল এটা ট্রেঞ্চিং গ্রাউন্ড, এখন কিন্তু ট্রেঞ্চিং গ্রাউন্ড না, এটা ডাম্পিং গ্রাউন্ড হয়ে গেছে। হ্যাঁ, ট্রেঞ্চিং অ্যান্ড ডাম্পিংয়ে আকাশ পাতাল তফাৎ। হ্যাঁ, তো এই ডাম্পিং গ্রাউন্ডে নিয়ে ফেলা হয়। হ্যাঁ, তো ডাম্পিং গ্রাউন্ডে 100 টন নিয়ে ফেলা উচিত। 100 টন নিয়ে যাওয়া মানে নিতে পারছে না পৌরসভা, 60 টনের মতো নিতে পারছে ম্যাক্সিমাম। বাকি যে 40 টন রয়ে গেল, সেই 40 টন নিতে পারছে না, মানে পৌরসভার সেই ইনফ্রাস্ট্রাকচারের অভাব। 1 নম্বর ইনফ্রাস্ট্রাকচারের অভাব, 2 নম্বর হলো ম্যানেজমেন্টের অভাব, প্ল্যানিংয়ের অভাব। প্ল্যানিং একটা মারাত্মক জিনিস, কিন্তু যে কোনো কাজ করতে গেলে প্রথম প্ল্যানিং চাই। হ্যাঁ, অনেক ইনফ্রাস্ট্রাকচার থাকলেও দেখা যায় ফেল করে, সিস্টেম ফেল করে, মানে প্ল্যানিংটা ঠিক নয়। সেই প্ল্যানিং এবং ইনফ্রাস্ট্রাকচার দুটোই প্রপার হওয়া চাই, এবং দুটোতেই খামতি আছে পৌরসভাতে। আর তার জন্য ভুগছেন স্থানীয় নাগরিক, কারণ ওনারা ট্যাক্স দিচ্ছেন, সবকিছু দিচ্ছেন। তো আমি বলে যাচ্ছি রাজেশবাবুর কাছে। রাজবাবু, আপনি তো বিগত দিনে ওয়ার্ড কমিশনারও ছিলেন। হরিদাসবাবু যে কথাটা বললেন যে প্ল্যানিং এর অভাব, ইকুইপমেন্ট নেই, আপনি কি বলবেন এই বিষয়ে? দেখুন, প্রথমে আমি বলতে আপনাদের ধন্যবাদ জানাবো আপনাদের চ্যানেলকে, যে এই ধরনের বার্নিং প্রবলেম নিয়ে আজকে আপনারা এখানে একটা টক শোর আয়োজন করেছেন। আমি আমার ব্যক্তিগত তরফ থেকে, দলের তরফ থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। উনি হরিদাসবাবু যেটা বললেন, অনেকাংশে আমি মেনে নেব, কিন্তু বিগত দিনে আমি 5 বছর এই ডিপার্টমেন্টেই কাজ করেছি, কনজারভেন্সি সেকশনে, যে ডিপার্টমেন্টের দায়িত্ব এখানে ড্রেনেজ ব্যবস্থা কিংবা গার্বেজ ব্যবস্থার উন্নতি করা। তা আমার যেটা নজরে এসছে আর কি, যে আমরা শিলচরের নাগরিকরা যদি আরেকটু সচেতন হতে পারি, নিজেদেরকে যদি একটু এডুকেট করতে পারি এই আবর্জনা নিয়ে, তাহলে আমি মনে করব যে অনেকাংশে এই অবস্থা থেকে আমরা নিস্তার পাবো। এখানে যেটা উনি বলেছেন যে প্রায় 100 টন আমাদের আবর্জনা আমরা ক্রিয়েট করছি এবং মিউনিসিপ্যালিটি 60 টন নিয়ে যাচ্ছে। আমি গ্যারান্টি দিয়ে বলবো মিউনিসিপ্যালিটির সেই ইনফ্রাস্ট্রাকচার এখন হয়ে গেছে, এই 100 টন আবর্জনা আমরা ডাম্পিং গ্রাউন্ড শব্দটাকে ইউজ করবো না এখন থেকে, ট্রেঞ্চিং গ্রাউন্ড। কারণ আপনারা জানেন মাননীয় বিধায়ক শিলচরের প্রচেষ্টা, সেখানে বায়ো মাইনিং প্লান্ট অলরেডি মেশিনটা বসতে হয়তো আর 7 দিন সময় লাগবে, এরপর থেকে সেটা চালু হয়ে যাবে। তো সেখানে আমরা রিসাইকেল করবো বিভিন্ন জিনিস, আস্তে আস্তে রিসাইকেল জিনিস থেকে আবার অন্যান্য মেটেরিয়াল বানানো হবে। তো যে আবর্জনার পাহাড় এখন আপনারা দেখছেন ডাম্পিং গ্রাউন্ডে, সেটা আস্তে আস্তে রিডিউস হয়ে যাবে। তো আমরা ওখান থেকে কিছু জিনিস রিইউজ করব। আজকে মেটেল অনেকগুলো বেরোবে, সেখানে যারা এখানে কাবাড়ি আছে ওদের কাছে আমরা সেগুলো বিক্রি করবো। এখানে উনি বলেছেন জৈব সার, এগুলো অনেক দিনের পুরনো আবর্জনা, সেখান থেকে হয়তো জৈব সার হবে না, কিন্তু এখন নতুন ভাবে যে আবর্জনাগুলো যাবে সেগুলো জৈব সারে আমরা পরিণত করে এসএসজি, বিভিন্ন এসএসজি অঙ্গনওয়াড়ি এদের মাধ্যমে আমরা সেটা বিক্রি করার ব্যবস্থা করব, যাতে এখানে কিছু স্বাবলম্বী মহিলারা স্বাবলম্বীও হতে পারেন। এখানে আমরা যে স্টুডিওতে বসে আছি, স্টুডিওর পাশের রাস্তাটাই, যেটা শনি মন্দির কানেক্টিং করে আমাদের চার্চ রোডের সঙ্গে, আপনারা দেখতে পারবেন যে এই নালাটার কি অবস্থা। মিউনিসিপ্যালিটির 80% যে স্ট্রেংথ সেটা ইউজ হয় খালি নালা থেকে আবর্জনা কালেকশনের জন্য। তাহলে বাকি যে সমস্যাগুলো আছে আপনারা অনেকগুলো বলেছেন, সেগুলোতে ধ্যান আমরা ঠিকমতো দিতে পারছি না। তো আগামী দিনে ওনারা হরিদাসবাবুরা চেষ্টা করছেন, অনেক ভাবে চেষ্টা করছেন যে আমরা ডোর টু ডোর কালেকশন করব, এবং সেগ্রিগেটেড ওয়েস্ট, ড্রাই ওয়েস্ট এবং ওয়েট ওয়েস্ট। আমরা পৌর বোর্ডে থাকতে একটা আমরা রুলস এবং রেগুলেশনস বানিয়ে দিয়েছিলাম যে কতটুক আমরা আবর্জনা ক্রিয়েট করলে সেটা মিউনিসিপ্যালিটি নেবে। বিশাল অ্যাপার্টমেন্ট, বিশাল মল, বিশাল হোটেল এখানে রয়েছে, কিন্তু অন্যান্য সিটিতে আমরা দেখেছি ট্যাক্স দেওয়ার ব্যাপারটা পরে আসছে এখানে, যে এই যে যারা একটা ম্যাক্সিমাম রেঞ্জের বাইরে যারা ডেইলি প্রডিউস করে আবর্জনা, ওনারা নিজেদের ব্যবস্থা নিজেরা করতে লাগবে। একদম।
আজকে আপনারা খুশি হবেন যে বর্তমান যে এক্সিকিউটিভ অফিসার উনি গত পরশুদিন পেপারে বেরিয়েছে সেটা যে এখন আমি বিল্ডিং পারমিশন যখন নিতে যাব আমাকে ওয়েস্ট হ্যাঁ যেটা বায়োডিগ্রেডেবল সেটা আমি কি করব আমার ড্রয়িং এবং ডিজাইনে থাকতে লাগবে। রেইন ওয়াটার আমি রাস্তায় ছাড়বো না, রেইন ওয়াটারকে আমার প্রিজার্ভেশনের ব্যবস্থা এখন থেকে বিল্ডিং পারমিশন যখনই আমরা চাইতে যাব আমাদের করতে লাগবে। শিলচর শহর বহুত পুরনো, আগে হয়তো মানুষ ভাবেনি যে শিলচর শহরটা এত বড় হবে, এত পপুলেশন হবে। তো প্ল্যানিং এর অভাবে আমি বিগত দিনগুলোতে অনেকগুলো ডিপার্টমেন্টের প্ল্যানিং এর অভাব ছিল, এই জন্য আজকে আমাদের এতটা সহ্য করতে হচ্ছে। কিন্তু আগামী আমি আপনাদের আশ্বাস দিচ্ছি চ্যানেলের মাধ্যমে শিলচরের সুনাগরিকদের যে নালাতেও আমাদের মাননীয় বিধায়ক দীপায়ন চক্রবর্তীর নেতৃত্বে সেখানে আমরা ওনার ব্যক্তিগত উদ্যোগে, গভর্নমেন্ট কোনো ফান্ড নেই এখন নালা পরিষ্কার করার জন্য, আমরা কলেজ রোড টু ডাউনওয়ার্ড যাওয়ার চেষ্টা করেছি রাঙ্গির খাল। আগে যে নালাতে জল দেখা যেত না, আমরা 1 কিলোমিটার জায়গায় নৌকা চালিয়ে গেছি, সেটা একটা শুভ লক্ষণ। আশা করি বিগত 4-5 দিন হেভি রেইনফলের জন্য কাজ বন্ধ আছে, তা আমরা যদি সেটা করতে করতে ঘাগড়া পয়েন্ট পর্যন্ত নিয়ে যেতে পারি তাহলে আশা করি যত বৃষ্টি হবে শহরে হয়তো জল জমবে, কিন্তু সেটা কয় মিনিটে কয় ঘন্টা বেরিয়ে গেলো সেটার উপরে আমাদের সাকসেস ডিপেন্ড করবে। বড় বড় শহরগুলোতে জল হয়, গুয়াহাটিতে হয়েছে, কলকাতা হয়েছে, মুম্বাই হয়েছে। এত হেভি রেইনফল হলে কোনো উপায় নেই যে 1 মিনিটে জল বেরিয়ে যাবে, হয়তো আমার 1 ঘন্টা টাইম লাগবে। তো আমরা সেই পদক্ষেপ নিতে যাচ্ছি। আপনাদের বলবো যে 1 মাস আমাদের টাইম দিন। আগামী দিনে সিএম স্যার আগামী 31 তারিখ এখানে ক্যাবিনেট বৈঠক আছে, আপনারা জানেন। শিলচর শহরটাকে কিভাবে নতুন ভাবে সাজানো যায় সেটা নিয়ে, যেহেতু কর্পোরেশন উনি ডিক্লেয়ার করেছেন, আগামী দিনে উনারও একটা প্ল্যান আছে। শিলচরের নাগরিকরা এই যে ছোট ছোট প্রবলেমগুলো অনেকদিন থেকে যত্ন না নেওয়ার ফলে যেটা ক্রিয়েট হয়েছে সেই সমস্যার সমাধান হয়ে যাবে। আমি আপনার সূত্র ধরে সমৃদ্ধতার কাছে চলে যাব। সমৃদ্ধতায় একটা মুদ্রা বিষয় যেটা আছে, শুধুমাত্র জমা জলের সমস্যা, অবৈধ পার্কিং এর একটা ব্যবস্থা রয়েছে, প্লাস বড় বড় মলের কথা উনি বলেছেন। তো বড় বড় মলের যে ডাস্টগুলো আছে সেটাও রাস্তার উপরে ফেলে দেওয়া হচ্ছে। তো সাংস্কৃতিক কর্মী হিসাবে বা দীর্ঘ বছর বাড়ি এখানে থাকা অবস্থায় একজন নাগরিক হিসাবে আপনি কিভাবে দেখছেন পুরো বিষয়টা, এখন কি আমরা করতে পারি? বা বলতে গেলে খুব দুর্ভাগ্যজনক ব্যাপার যে দীর্ঘ বছর ধরে শিলচরের নাগরিকরা এই শিলচরে জল জমার সমস্যায় ভুগছেন। সামান্য বৃষ্টি হলেই এখানে বিভিন্ন রাস্তাঘাট দেখা যাচ্ছে যে একটা জমা জলের সংকটে বিভিন্ন এলাকার বাসীরা তার সমস্যার মুখে পড়ে যাচ্ছেন। আমরা সেই কংগ্রেস জমানা থেকে দেখেছি, যখন ওনারা ঘোষণা করতেন তিলোত্তমা নগরী, এবং রিসেন্টলি বলবো যে বিজেপি সরকারের সময় স্মার্ট সিটি, এই ধরনের কিছুটা শব্দ আমাদেরকে অনুপ্রাণিত করে যে হয়তো একটা পরিকল্পিতভাবে কিছু প্ল্যানিং এর মধ্যে শহরের আধুনিকীকরণ করতে গেলে কিছু মূল সমস্যা, যেগুলো সাপোজ ড্রেনেজ প্রবলেম, পানীয় জলের সমস্যা, ইলেকট্রিসিটি, এই সমস্ত ব্যাপারগুলোকে সরকার সর্বাগ্রে প্রাধান্য দিতে হয়। শিলচর শহরে একটা দীর্ঘ বছরের একটা সমস্যা যে সামান্য মুষলধারে বৃষ্টি হলেই শিলচরের বিভিন্ন রাস্তাঘাট, নালা নর্দমা জলে একাকার হয়ে উপচে পড়া জল গিয়ে পাড়ার অলিতে গলিতে ঢুকে যায়। এই গতকাল কয়েকদিনের বৃষ্টিতে শিলচর শহরে নাগরিকরা যে নাজেহাল অবস্থায় পৌঁছেছেন, তাতে এটা আমরা দৃঢ়ভাবে বলতে পারি যে এখনো রাজনৈতিক দল বলুন, প্রশাসন বলুন, এক্ষেত্রে চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে। এটা একটা দুর্ভাগ্যজনক ব্যাপার যে শিলচর একটা ছোট্ট শহরেই বলবো আমরা, এটা তো আর ইজ নট লাইক এ সিটি, কিন্তু এই ছোট্ট শহরের পরিকল্পিতভাবে একটা এরিয়াকে, যে সমস্ত এলাকাতে পানীয় জলের বা জমা জলের সংকটে আমরা ভুগছি, সেটাকে একটা খুব সুনির্দিষ্ট প্ল্যানিং এর মধ্যে এটাকে সমস্যার সমাধান করা সম্ভব। কিন্তু সেই প্ল্যানিংটা হচ্ছে প্রথমত নাগরিকরা সচেতন করা, তারা যেন, যে একটু আগে রাজেশবাবু বললেন, হরিবাবু বললেন যে একটা নাগরিকদেরও কিছুটা সিভিক সেন্স থাকতে হবে এবং দায়িত্ব নিতে হবে যে আমাদের ঘরোয়া যে আবর্জনাগুলা, যেটা প্রতিদিনই আমরা ডাস্টবিনে ফেলি, সেটা অনেক সময় অনেক জায়গাতে হচ্ছে, এগুলো আমরা হয়তো দেখি না বা ওভারলুক করছি, ঘরের জিনিস এসে নালাতে ফেলে দিলাম। তো এইসব যে একটা সামাজিক দায়বদ্ধতা, সেটার থেকে বেরিয়ে যখন নাগরিকরা
অনেক কিছু প্রত্যাশা করে প্রশাসনের কাছে, কিন্তু প্রশাসনও কিছুটা ক্ষেত্রে নিরুপায় হয়ে যায়। তারাও সমাজ জীবনে যারা যুক্ত বিভিন্ন সংগঠন, আমরাও বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত, আমরা এইগুলো নিয়ে প্রচারও করেছি, মানুষকে আমরা অ্যালার্ট করেছি যে আপনারা নিজেদের ঘরোয়া যে সমস্ত আবর্জনা, অনেক জায়গাতে অবশ্য আমি বলবো মিউনিসিপ্যালিটির দ্বারা বিভিন্ন জায়গাতে ঘরোয়া যেগুলো গার্বেজ বা ওয়েস্ট প্রোডাক্টগুলোকে সেগুলোকে তুলে নিয়ে গিয়ে একটা ডাম্পিং গ্রাউন্ডে হোক বা ট্রেঞ্চিং গ্রাউন্ডে হোক ফেলানোর একটা বন্দোবস্ত হচ্ছে। আই এম যে কনসার্ন অ্যাবাউট দি দাসকলনি যেখানে আমি থাকি, সেখানে কিন্তু প্রতিদিনই ঘর থেকে জিনিস আবর্জনাগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে। তো মিউনিসিপ্যালিটি চেষ্টা করছে, কিন্তু নাগরিকরা আরো সচেতনতায় নিজেদেরকে অংশগ্রহণ করতে হবে। শুধু কাউকে দোষারোপ করে তো কোনো লাভ হবে না, নিজেদের দায়িত্বটা নিয়েও চলে আসতে হবে। তবে একটা কথা পরিষ্কার বলতে হবে যে শহরের যে নালা নর্দমা সেটার ব্যাপারে প্রশাসন আরো দৃঢ়তা নিয়ে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ নিতে হবে। যেমন ধরুন অনেক ফুটপাতের পাশে অবৈধ দোকান টোকান রয়েছে, কোনো একটা অজ্ঞাত কারণে হোক সরকার সেই সমস্ত ব্যাপারে খুব একটা দৃঢ়তার সাথে এগিয়ে নিয়ে যেতে পারছে না, পদক্ষেপ নিতে পারছে না, যার জন্য অনেক বাজারে অনেক কিছু আবর্জনা রয়েছে যেটা নালাতে পড়ে। অনেক ছোট ছোট দোকান আছে যেগুলো অবৈধভাবে তৈরি, সেখানে ছোট ছোট হোটেল হচ্ছে, সেখানে আবর্জনাগুলো নালায় ফেলে দেওয়া হচ্ছে। এই টোটাল যে একটা ম্যানেজমেন্ট, সেটাকে এক্সিকিউট করতে গেলে একটু নাগরিকরাও এগিয়ে আসবে, সাথে প্রশাসন খুব শক্ত হাতে সেগুলো ব্যাপারে একটা আইন প্রণয়ন করতে হবে। না হলে কি হবে, শিলচর শহরের যে অন্যান্য উন্নয়নগুলো সেটা স্তম্ভিত হয়ে যাবে। কারণ বৃষ্টি হলেই রাস্তার জল জমা মানেই হচ্ছে নাগরিকদের একটা নাজেহাল অবস্থা। অফিস ফেরত বা অফিস যাত্রীরা যারা রয়েছে বা বিভিন্ন ব্যবসায়ের সাথে যুক্ত যারা ব্যক্তিরা রয়েছেন, তারা কিন্তু অসহনীয় পরিস্থিতির মধ্যে পড়ার ফলে আমাদের সমাজ জীবন টোটালি বলতে গেলে একটা বিধ্বস্ত অবস্থায় দাঁড় করিয়ে দেয়। স্কুল ছাত্রছাত্রীরা তো রয়েছেই, তারা তো এই জমা জলের মধ্যে দিয়ে যেতে হয়। এবং স্বাস্থ্যকর ক্ষেত্রেও আমরা যদি এটাকে আরেকটা দিক থেকে দেখি, তাতে আমাদেরও কিন্তু স্বাস্থ্যজনিত ক্ষেত্রে এটা একটা বিরাট বড় সমস্যা। আমরা শিলচরের এই জমা জলগুলো আলটিমেটলি নালার জল থেকে মশার উৎপন্ন হচ্ছে। মিউনিসিপ্যালিটি আজ অব্দি কোনো মশার জন্য কোনো ডিডিটি পাড়ায় পাড়ায় স্প্রে করছে না। এটা একটা বিরাট বড় ক্ষোভ রয়েছে নাগরিকদের মধ্যে, যে আমরা যদি সুস্বাস্থ্যের কথা চিন্তা করি, তাহলে এই জমা নালার নর্দমার জমা জলের মধ্যে যে ম্যালেরিয়ার মশা তৈরি হচ্ছে, সে স্প্রেড হচ্ছে, সেটা সম্পর্কে প্রশাসন কিন্তু এগিয়ে আসতে হবে খুব দৃঢ়ভাবে। যদিও আমি বলবো এখন অনেক কিছু ভালো পরিকল্পনা হচ্ছে এবং কিছুটা সেটাকে নিয়ে আমাদের মাননীয় বিধায়ক বলুন, মাননীয় সাংসদ বলুন, ওনারা অনেক উদ্যোগী এবং অনেক উদ্যমী ভূমিকা পালন করছেন প্রশংসনীয়ভাবে। তবে আমরা একটু ধৈর্য ধরতে হবে। তবে এখন একটা ব্যাপার খুব গুরুত্ব দিয়ে দেখতে হবে, যাতে আমাদের এই বর্ষণসিক্ত অবস্থায় শিলচর শহরের প্রাণকেন্দ্র যেগুলো আছে, সোনাই রোড, জেল রোড, আমাদের উল্লাসকর দত্ত সরণিতে সমস্যা রয়েছে। আমাদের অফিসের পাশেই আমরা দেখতে পাচ্ছি যেখানে গতকাল বিশাল জল জমে এলাকাবাসীরা একটা নাজেহাল পরিস্থিতির মধ্যে, অসহনীয় পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে রয়েছেন। তো এই সমস্ত ক্ষোভগুলো কিন্তু জনগণ ভিতরে পুষে রেখেছেন। আমি চাইব প্রশাসন গুরুত্বতার সাথে এই সমস্যাগুলোর সমাধানে এগিয়ে আসুক এবং যারা আমাদের নেতৃবর্গরা রয়েছে তারা এটাকে নিজের ঘর, চ্যারিটি বিগিনস এট হোম একটা কথাই আছে। শিলচরটাকে ভালো করতে গেলে আমাদের নিজের ঘরটাকে সুন্দর করতে হবে। তাই আমাদের পাড়ার এই যে সমস্যাগুলো, শিলচর শহরের এই জমা জলের সমস্যার সমাধান না হলে শহরের যানজটের সমস্যারও সমাধান হবে না। তাই আমরা চেষ্টা করতে হবে এই সমস্ত নিয়ে একটা সুপরিকল্পিত পরিকল্পনা তো থাকতেই হবে, কিন্তু পরিকল্পনাটাকে বাস্তবায়িত করতে হলে একটা দৃঢ় পদক্ষেপ নিতে হবে প্রশাসনের স্তরে এবং নেতৃবৃন্দরা এগিয়ে আসতে। আমরা হয়তো চলে যাচ্ছি, হয়তো আমরা আগের থেকে জানতাম বা ছোটবেলা থেকে আমরা শুনি রাঙ্গির খাল, ওই ড্রেনটা ঠিকঠাক কাজ না হয় এতদিন জল জমা হয়েছিল। বিগত কিছুদিন আগে আমাদের বিধায়ক সেখানে দাঁড়িয়ে, ডিসি কাছাড় সেখানে ছিলেন এবং নিজেরা ফটোগ্রাফিও বিভিন্ন মিডিয়াতে ওনারা দিয়েছেন যে ওটা কাজ হচ্ছে। এই কাজটা করার পর কতটুকু সাকসেস? কারণ ওই কাজটা দীর্ঘদিন আগে হয়েছিল একবার, তারপর আবারও পরিষ্কার করা হয়েছে, কিন্তু তারপরও এই কিছুদিন, দুদিন থেকে জমা জলের যে সমস্যাটা ছিল। রাঙ্গির খাল, দেখুন আমাদের শিলচর শহরে মেইন 3টা খাল, একটা রাঙ্গির খাল, একটা সিঙ্গির খাল, একটা লঙ্গাই খাল।
রাঙ্গিরখাল আর আমাদের শিলচর শহরটাকে কিন্তু প্রায় 3 দিকে বরাক নদী ঘিরে আছে। ঘিরে আছে। 3 দিকে শহরটাকে বরাক নদী ঘিরে আছে, কিন্তু এই যে এফ্লুয়েন্ট ওয়াটার মানে বর্জ্য জল কিন্তু 70 থেকে 80% রাঙ্গিরখাল দিয়ে যায়, অনলি 20 to 30% জল বরাক নদীতে যায়। এইটা কিন্তু এইটার আসল কারণ হলো মানে ঢাল, ভূমিতলের ঢাল, ইনক্লিনেশন অফ দি ল্যান্ড স্লোপ। এইটা মালুগ্রাম থেকে রাঙ্গিরহাড়িতে ভূমিতলের ঢালের ডিফারেন্স হলো প্রায় 2 মিটার। সেই জন্য জল সব রাঙ্গিরখালের দিকে যায়। রাঙ্গিরখাল যদি মরে, শিলচর মরবে। শিলচরকে বাঁচাতে হলে রাঙ্গিরখালকে বাঁচাতেই হবে। তো আমি এই জমা জলের ব্যাপারে একটু বলি। জমা জলের থেকে আমরা রক্ষা পাবার উপায় হলো যে মিউনিসিপ্যাল সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট অ্যান্ড হ্যান্ডলিং রুলস 2000, এইটা 2000 এই রুলসটা হয়েছিল। এইটা লাগু হয়েছে 2003 থেকে। যে কি আইনটা কি, যে ডোর টু ডোর কালেকশন, ডোর টু ডোর কালেকশন করতেই হবে। কারণ প্রত্যেকটা ডৌরে আবর্জনা সৃষ্টি হয়, এবং আবর্জনা যখন সৃষ্টি হয় ডৌরে, এই ডোর থেকেই আবর্জনা নিয়ে যেতে হবে। এইটা অনলি সলিউশন, ডোর টু ডোর গার্বেজ কালেকশন। এখন আমাদের এই ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এবং পৌর প্রশাসন দুটো মিলে একটা সিস্টেম চালু করেছিলেন গত 4 বছর আগে, যে ডোর টু ডোর কালেকশনের জন্য এনজিও রাখা। তো এনজিও রাখা 3 জন এনজিওকে দেওয়া হয়েছিল। রাজেশবাবু জানেন এইগুলো ভালো করে। 3 জন এনজিওকে দেওয়া হয়েছিল এই 28টা ওয়ার্ড ভাগ করে। কিন্তু ওই যে আমি আবার বলছি যে প্ল্যানিংয়ের অভাব, ইনফ্রাস্ট্রাকচারের অভাব। একজন নিয়ে নিল 14টা ওয়ার্ড, তার কোনো ইনফ্রাস্ট্রাকচার নাই, তার কোনো প্ল্যানিং নাই। তো ন্যাচারালি এই 3 জন এনজিও ফেল করলো। ইদানিং 10 মাস। আপনাকে একটু আমি ইন্টারাপ্ট করতে চাই, মানে ওই সময় এই সলিড ওয়েস্ট নিয়ে কাজ করার এনজিও কিংবা মানুষের অভাব ছিল। 3 জন অ্যাপ্লিকেন্ট ছিল, 3 জনকে আমরা দিয়েছিলাম। এখন হয়তো অনেকে উৎসাহী হচ্ছেন যে এটাও একটা ব্যবসা, অনেক মানুষকেও কর্মসংস্থান যোগানো যায়। ওয়েস্টল্যান্ড ম্যানেজমেন্ট সেটা খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওয়েস্টল্যান্ড ম্যানেজমেন্ট খুব প্রায়োরিটি দিতে হবে। একটু আগে রাজেশ ভাই বলেছেন যে জৈবিক যেটা আমরা যে সমস্ত ওয়েস্টল্যান্ডকে ওটাকে প্রোডাক্টে রূপান্তরিত করার পরিকল্পনা। নিয়ে তো বিগত দিনের জেলা শাসক ঢাকঢোল পিটিয়ে আপনার বিরাট বড় একটা সভাও করেছেন। সেমিনার হয়েছে। এটা কিছু করার পরও কিন্তু আলটিমেটলি ঘুরে ফিরে আমরা একই জায়গায় আসছি। আমি আবার আসছি আপনার এই পয়েন্টে, যে এই যে ডোর টু ডোর কালেকশন, এটা অনলি সলিউশন ওয়ার্ল্ড ওয়াইড। এটা কিন্তু কেবল আমাদের শিলচরের ব্যাপার নয়, ওয়ার্ল্ড ওয়াইড ব্যাপার, যে ডোর টু ডোর কালেকশন করতে হবে। গত 1 বছর আগে, প্রায় 1 বছর আগে আবার একটা টেন্ডার কল করে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, মিউনিসিপ্যাল অ্যাডমিনিস্ট্রেশন মিলে এই মানে এনজিওকে দিয়েছেন। এইবার 8 জন এনজিও আসছে। এখন আমাদের দায়িত্ব কি? ডোর টু ডোর কালেকশন, এই এনজিওদেরকে দেখা যে ওদের ইনফ্রাস্ট্রাকচার এবং প্ল্যানিং পারফেক্ট আছে কিনা না। আমরা কিন্তু নাগরিক স্বার্থ রক্ষা সংগ্রাম পরিষদের তরফ থেকে দফায় গিয়ে এক্সিকিউটিভ অফিসারের সঙ্গে মিটিং করছি যে এই এনজিওদের কি অসুবিধা আছে, ওরা প্ল্যানিংটা ঠিকমতো করতে পারছে কিনা না। অসুবিধাগুলো আমি বলি। আমরা ডোর টু ডোর সার্ভে করেছি 22 নম্বর ওয়ার্ডে। এনজিওদের অসুবিধাগুলো হলো, আজকে আসবে সকালবেলা, কালকে আসবে দুপুরবেলা, পরশু আসবে বিকালবেলা। লোক হয়ে যায় যে অনেক সময় এইগুলো জিনিস ছয় না। অনেকেই মানে বাড়ির মেয়ে লোকরা এটা শোন না, দুপুরের পরে চান করে ফেললেন, তারপরে এই জিনিসের আমি নোংরা শুভ না। এই হলো 1 নম্বরের প্রবলেম, ওদের সময় মতো আসে না। 2 নম্বর প্রবলেম ওদের হলো যে প্রায় ওদের যে ভেহিকুল দিয়ে ওরা নেয়, ওটা নষ্ট হয়ে যায়। ভেহিকুল নষ্ট হয়ে গেলে আর তো নেওয়া যায় না ওইটা দিয়ে। 3 নম্বর ওদের প্রবলেম হলো প্রায় ওয়ার্কার অসুস্থ হয়ে যায়। ওয়ার্কার আসে না। তো আবর্জনা এমন একটা জিনিস, রোজ যদি বাড়ির থেকে না যায় তাহলে কিন্তু সেই আবর্জনা কেউ বাড়িতে রাখবে না। প্রবলেমগুলো দেখবেন,
বাড়িতে আবর্জনা রাখবে না। 2 দিন আসলো না এই এনজিওর লোক, 3 দিন আসলো না এনজিওর লোক। লোকে তখন বাধ্য হয়ে করে কি হয় নালা। আমি এক ভদ্রমহিলাকে জিজ্ঞেস করলাম এই সার্ভেতে, আমি ভদ্রমহিলাকে, উনি আমাকে স্ট্রেট ওয়ে বললেন, উনি সৌমিত্র শঙ্কর বাবু চিনবেন, খুব ভালো সাংস্কৃতিক জগতের মানে ওনার হাজব্যান্ড, ঠিক আছে, আমরা নাম টাম কিচ্ছু বলবো না। হ্যাঁ, উনি বললেন যে আমি তো দাদা আমি তো নিয়ে ফেলাই দিই আদর্শ একাডেমির পাশে। তাই নিজেই কইরা আমারে, আমি আদর্শ একাডেমির পাশে নিয়ে ফেলাই দিই। বলি কেন আপনি আদর্শ একাডেমির পাশে ফেলাই দিন? এই যে প্রবলেম, একদিন সকালে, একদিন দুপুরে, একদিন বিকালে, 3 দিন আইলো না, 4 দিন আইলো না এনজিও। তখন কই নিয়ে ফেলাইতাম, বাদ দে এনজিও, আমি নিয়ে ফেলাই দিই। যখন আমি ফেলি, ওইখানে নিয়ে ফেলি, তখন সামনের একটা দোকান এবং পাশের দোকান থেকে আমাকে বাধা দেয়। কিন্তু যেহেতু আমি মেয়েলুক মানুষ, আমাকে আর কিছু করে না, আমিও ফেলে চলে আসি। এই বাড়ির পরে 3-4টা বাড়ি পরে গেলাম আরেক বাড়িতে, একটা ইয়ং ছেলে, ও বললো আমি তো মোটরসাইকেল করে নিয়ে ফেলে দিয়ে আসি। যে 4-5 দিন যখন আসে না, আমি কি করব? আমি পুটুলি নিলাম, মোটরসাইকেল বের করলাম, মোটরসাইকেল বের করে নিয়ে দেখি যেখানে রেজিস্ট্যান্স কম, ওইখানে ফেলে থ্রো করলাম। তো এই যে ডোর টু ডোর কালেকশন, এই যে এনজিওদের 8 জন এনজিও, প্রথম ছিল 3 জন, এখন হয়েছে 8 জন, আমাদেরকে মানে সর্বতভাবে ওদেরকে অ্যাক্টিভেটেড করতে হবে। কারণ ওরাই 8 জন, ওরা সরকারি পদ্ধতিতে ওরা কাজ পেয়েছে। তো ওদেরকে দিয়েই করাতে হবে। ওরা যাতে করতে পারে, ওদের যাতে ভেহিকুল বা ইনফ্রাস্ট্রাকচার ঠিক থাকে, ওদের ম্যান পাওয়ার যাতে ঠিক থাকে, সেইগুলো আমাদের দেখতে হবে। এবং আমাদের দায়িত্ব, মানে সিটিজেনের কিন্তু প্রচুর দায়িত্ব আছে, সিটিজেনের প্রচুর দায়িত্ব। এই সুযোগটা আমরা তো প্রতি মাসে পাড়ায় আমরা প্রচার করছি যে এই যে এনজিওদেরকে লাগানো হয়েছে, ওদেরকে আমরা সবাই মিলে ওদেরকে কোঅপারেট করি, ওদের সাথে আমরা সহযোগিতা করি। ওদের সাথে যত বেশি সহযোগিতা আমরা করব, তত বেশি শহর পরিষ্কার হবে। সহযোগিতাটা যখনই 100%-এ যাবে, 100% শহর পরিষ্কার, এইটার মধ্যে কোনো মানে ভুল নাই। তো আমরা যে সিটিজেন, প্রত্যেক সিটিজেনকেই আমরা তো প্রচারে আমরা বলি যে যদি আপনারা এনজিওকে না পান, এনজিওর নাম্বার আমরা আপনাদেরকে দেব, এই হলো এনজিওর নাম্বার, আপনারা এনজিওকে ফোন করেন। আরেকটা কথা হচ্ছে, আপনার এই কথার উপরে ভিত্তি করে আমরা শহরবাসী যারা আছি, আমরা তো সহযোগিতা করব, সেটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ছে। পাশাপাশি বিভাগ যেটা রয়েছে, পৌরসভার তো কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার রয়েছেন। যদি কেউ এই ধরনের ভুল ভ্রান্তি করে থাকে বা একটা এনজিও কাজ করছে না, তো উনাদেরও তো অল্প দায়িত্ব আছে। আমি তো বলা চলে যাচ্ছি যে উনাদের তো একটা দায়িত্ব রয়েছে, একটা ফাইন করা। বা আজকে তারাপুর বাজারের কথা যদি আমি বলি, বা ফাটক বাজারের কথা আমি বলি, বা বিভিন্ন ছোটোখাটো বাজারগুলো, যেটা মুরগি, মাছ, এগুলার যে বর্জ্য পদার্থগুলো পুতলা করে নিয়ে বরাক নদীর সামনে ফেলে দেওয়া হচ্ছে, বা কোনো একটা জায়গায় মধ্যে কিছুদিন আমি দেখলাম ওভারব্রিজের উপরে রেখে দেওয়া আছে। বাইরে থেকে একটা লোক শিলচর বেড়াতে আসছে, ওভারব্রিজটা ডাউনটা নামার পরেই প্রথমেই দেখছে পচা দুর্গন্ধময় একটা বিষয়। তো অ্যাডমিনিস্ট্রেশন কতটুক মানে দরকার, একটু শক্ত হাতে, আমার মনে হয় শক্ত হাতে করাটা দরকার, সেটা আপনার হিসাবে কিভাবে? দেখুন, এখন তো আমি মিউনিসিপ্যাল পার্ট নই, তো ওই বিষয়ে আমি যাব না। আমার সময়ের এক্সপিরিয়েন্স আমি একটু শেয়ার করবো আপনাদের সামনে। তারপর ওভারব্রিজের উপরে একটা মিনি ডাম্পিং গ্রাউন্ড, বহুত অনুরোধ আমরা করেছি। ওখানকার যারা রেসিডেন্ট আছেন, বিশেষ করে ব্যবসায়ী যারা, সারাদিন ফেলেন। আমরা সবসময় অনুরোধ করতাম, আপনাদের যত আবর্জনা আছে আপনারা ফেলুন এইখানেই, কিন্তু সকাল 7টার ভেতরে ফেলুন। আপনারা যত 10 গাড়ি ফেলবেন, আমরা 10 গাড়ি নিয়ে যাবো 7:30টার মধ্যে, যাতে মানুষ ঘুম থেকে উঠেই আবর্জনাটা না দেখে। কিন্তু ওনারা সকাল 9টা, সকাল 10টা, এরপরে আমরা বাধ্য হয়ে সেই জায়গাটাকে আমরা ব্যারিকেড দিতে পারি, আপনারা দেখেছেন। কিন্তু মানুষ এই বাঁশের বেড়ার উপর দিয়ে আবার ফেলতে আবার সেখান থেকে দুর্গন্ধ বেরোয়। তো এরকম ভাবে আমরা একজন সুপারভাইজার সেখানে দাঁড় করিয়ে রাখলাম যে তুমি ক্যামেরা নিয়ে দাঁড়াবে, যারা
থ্রো করবে কাটবে তাদের ফটো ভিডিও শর্ট ভিডিও নিয়ে নেবে। তো এরকম করে প্রায় 40-50 জনের একটা নিয়ে এলো সারাদিন। তো যেটা মিউনিসিপ্যাল রুলসে আছে, উনি বলেছেন যে একটা সেখানে আছে আপনি দিনের বেলা যদি যেখানে সেখানে গার্বেজ থ্রো করে আপনার একটা ফাইন আছে, সেই ফাইন আমরা ধরিয়ে দিয়েছিলাম ওখানে। তো ওটা নিয়ে বিভিন্ন থেকে অনেক ফোন এসছে যে এটা আবার কি ধরনের, এতদিন ধরে মানে আমাদের এটা চারিত্রিক বৈশিষ্ট্য হয়ে গেছে যে আমরা এই ধরনের ফাইন তো কোনোদিন শুনিনি। তো এই জন্য বারবার বলছি, ওনারাও দুজন সুন্দর করে বলেছেন যে সব ডিপার্টমেন্টের যেরকম দায়িত্ব আছে আমাদেরও নিজেদের দায়িত্ব আছে। আমার ঘরটাই ঘর, ওনার ঘরটা ঘর না। ওখানে আমি আবর্জনা ফেলে দিলাম ওয়ালের উপর দিয়ে, সৌমিত্রদার ঘর উঠানটাও আমার দেখার বিষয় না। এই যে চিন্তাধারা, সেটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। শিলচরকে বলা হয় কবির শহর, আমরা জানি সব জায়গায় আমাদের একটা নাম আছে শিলচরে। তো আমাদের সবাইকে একত্রিত হয়ে এই চিন্তাধারাটা বদলাতে হবে যে শিলচরটা আমার, এই নালাটাও আমার, এই ড্রেনটাও আমার। এই চিন্তা যেদিন আমাদের সবার মনে আসবে, তো সেদিন আমরা শিলচরকে সুন্দর দেখতে পাবো। এখানে একটা, যদিও পলিটিক্সকে আমি টানতে চাইছিলাম না, সৌমিত্রদা কংগ্রেস বিজেপি বলেছেন, তো আমি কংগ্রেসের কেউ নেই, তবুও আমি বলবো, যেহেতু আমি একটা পার্টি রিপ্রেজেন্ট আজকে এখানে করছি, কংগ্রেস যদি দীর্ঘদিন স্বাধীনতার পর থেকে ওনারা মিউনিসিপ্যালিটি শাসন করছেন, ওনারা যদি আগে কাজ করে যেতেন, তো এই পাহাড় সম বার্ডেন আমাদের কাজে আসতো না। 2015-তে আমরা দায়িত্ব নেওয়ার পরেই এই নালা দিয়ে যে জল টানছে না, যেটা হরিদাসবাবু বলেছেন যে জানিগঞ্জের রাস্তার এই পার থেকে পশ্চিম পার থেকে যে জল, রেইন ওয়াটার বলুন, মানুষের বাড়ির জল বলুন, সব রাঙ্গির খাল হয়ে যায়। কারণ আমাদের জমিটা এই দিকেই ইনক্লাইন। তো এই খালগুলো যদি আমরা একটু ডেপথ না করি, মাঝে মধ্যে খোদাই করে, আর আপনাকে কি বলবো, বিগত কদিন আগে যে আমাদের এমএলএ এর মাধ্যমে যেটা নালা সাফাই অভিযান শুরু হয়েছে, কলেজ রোডের পরে আমরা করতে পারিনি। সেখানে নালা 2 হাতে এসে ঠেকেছে। যেখানে আমরা স্টার্ট করেছিলাম প্রায় 80-90 ফুট, সেটা 8 ফুটে এসে ঠেকে গেছে কোনো একটা জায়গাতে, এনক্রোচমেন্ট। তো শিলচর এমএলএ, শিলচর এমপি প্রথম থেকেই ওনাদের ডিমান্ড যে এনক্রোচমেন্ট ফ্রি শিলচর আমরা বানাবো। যত বাধা বিপত্তি আসুক, শিলচরকে আগামী প্রজন্মের জন্য বসবাসযোগ্য করাটা আমাদের প্রধান কর্তব্য। এবং আপনাকে বলে রাখছি, বিবেকানন্দ রোডের 25 নম্বর ওয়ার্ড পূর্ব সাইডে ইভিকশন হয়েছে, রাস্তা বড় হবে। আগামী দিনে 26 নম্বর ওয়ার্ড যেটা পশ্চিম পারে, সেখানে ইভিকশন হবে। শিশু মন্দির রোডে ইভিকশন হবে, রোড বড় করা হবে, যাতে ছোট ছোট গাড়িগুলোকে ডাইভার্ট করা যায়। এই যে সব গাড়ি আমার যদি চার্জ রোড দিয়ে যেতে চায়, তাহলে আমার তো এখানে ট্রাফিক জ্যাম হবে। তো বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। এনক্রোচমেন্ট যখন আমরা ফ্রি করে দেবো শিলচরকে, আমাদের এই জমা জলের প্রবলেমও থাকবে না। আর এই যেটা আপনি বলছেন যে ট্রাফিক সমস্যা নাজেহাল, এখানে আরেকটা আমি বলে রাখছি, আজকেই আমাদের শিলচরের মাননীয় এমএলএ দীপায়ন চক্রবর্তী গুয়াহাটি থেকে এসেছেন। এসেই প্রথম অন্নপূর্ণা, যেখানে ভাঙা নদী ভাঙন, সেখানে পরিদর্শন করেছেন এবং আশ্বাস দিয়েছেন তাদের সহযোগিতা করার জন্য। সিএম পর্যন্ত যে অর্ডার দিয়েছেন 20 হাজারিকা। আমাদের জলটা যেটা ঘাগরা নদীতে বেরিয়ে যায়, আমি 1 মিনিটে শেষ করব। আপনার ভরলুমুখ শুনেছেন যে গুয়াহাটিতে, আমি নিজে গিয়ে দেখে এসেছি, 10টা হিউজ সাইজ মোটরাইজড পাম্প করে জলটা বার করে। আমাদের যখন ঘাগরা লেভেল উঁচু হয়ে যায়, আমরা টেকনিক্যাল মেকানিক্যাল সাইড একটা আছে আমাদের ওয়াটার রিসোর্সের, তাদেরকে আমরা বলেছি যে আপনারা সেখানে যদি আমরা বসাতে চাই, আপনারা দেখে নিন সেখানে আমরা সেই ধরনের একটা সিরিজ অফ পাম্প বসানো যায় কিনা। তখন যখন লেভেল উঁচু হয়ে যাবে ঘাগড়ার, আমরা স্লুইস গেট বন্ধ করে দিই, তো তখন পাম্প করে আমরা জলটা বের করতে পারবো। তো এই যে জমা জল বৃহৎ 20 ফুটি সহকারে তপবননগর এরিয়া, মালিনী বিল যেটা জমে যায়, বেসিন বলা হয় শিলচরে, তো বেসিন ভরে যাচ্ছে, মানুষ সব বাড়ি কিনে মাটি ভরে সেটা বানাচ্ছে। এই জন্য আমাদের যেটা জমতো গিয়ে সেটা ভরে গেছে, আমরা পাম্প করে বের করতে লাগবে। এই ধরনের একটা পদক্ষেপ শিলচরের এমএলএ নিচ্ছে। আচ্ছা, আপনার কথার সূত্র ধরে আপনি ট্রাফিক জ্যামের কথাটা বলেছেন এবং ইভিকশনের কথাটা বলেছেন, বা অ্যাপ্রোচ যেটা দখল করে নিয়েছে ইনলিগেলি। তো আমরা দীর্ঘদিন থেকে দেখছি বেশ কিছু জায়গায় সোনাই রোড বা মেডিকেল রোড যেটা, ওইগুলোতে রাস্তা বড় করার জন্য সুন্দরভাবে করা হয়েছে,
কিন্তু প্রেমতলা থেকে রাঙ্গেরখালি পর্যন্ত যে বিষয়টা রয়ে গেল, বা জানিগঞ্জ একটা পার্মানেন্ট হয়ে গেছে গাড়ি রাখার স্থান। তো এইটা আপনি যেহেতু একটা বিরাট দায়িত্বে আছেন, কারণ এমএলএ আপনি নমিনি প্লাস এমএলএ ওয়াটার রিসোর্সেরও নমিনি আপনি, তো আপনারা বা আপনার দল এই জায়গা থেকে কেন আমরা দেখতে পাচ্ছি অল্প যেন নিশ্চুপ অবস্থায় আছে? না, সেরকম কিছু নয়। অ্যাকচুয়ালি এখন বোর্ড নেই, ইলেক্টেড বোর্ড নেই। ডিসি ম্যাডামের আন্ডারে একজন এডিসি সেটা দেখছেন মিউনিসিপ্যালিটি, তো ওনারাও কয়েকদিন পরে করে ট্রান্সফার হয়ে যাচ্ছেন। একজন অ্যাডমিনিস্ট্রেটর কিছুদিন টাইম না দিলে উনি শিলচর শহরকে নিয়ে পড়াশোনা করতে করতে ওনার টাইম চলে যায়। তো যে এটা ইমপ্লিমেন্ট করার সময় হয়তো উনি ভলান্টারি রিটায়ারমেন্টে চলে গেলেন, না তাহলে ট্রান্সফার হয়ে গেল। এই একটা প্রবলেম আছে। তো আমি মনে করি যেটা বলেছেন ইলিগেল কিছু পার্কিংও আমরা বিগত কিছুদিন শুনতে পেয়েছি, যেমন মার্চ মাসে যে টেন্ডার হওয়ার কথা সেটা হয়নি, ওরাই কন্টিনিউ করছিল উইদাউট ইয়েতে। তো জানিগঞ্জে এখানে আমরা ক্ষমতায় থাকতে বারবার আমরা কয়েকবার গাড়ি ঘোড়া টেনে নিয়ে গেছিলাম। আগামী দিনও হয়তো যিনি অ্যাডমিনিস্ট্রেটর আছেন, এক্সিকিউটিভ অফিসার আশুতোষ ডেকা মহোদয় মাত্র 10-12 দিন হলেন জয়েন করলেন, ওনার সঙ্গে কথা হয়েছে। উনি বলছেন আমাকে একটু টাইম দিন, আমি এই বিষয়গুলো আমি দেখে দিচ্ছি। শিলংপট্টির ব্যাপারে তাছাড়া নার্সিংহোম এখন কিছু শিলচর শহরে অজস্র এদিকে সেদিকে মানে আগাছার মতো নার্সিংহোম গজিয়ে উঠেছে, এবং নার্সিংহোমের পাশেই কিন্তু অ্যাম্বুলেন্স রাখা আছে, এবং অ্যাম্বুলেন্সের অপোজিটেই কিন্তু আরেকটা অটো এনে দাঁড় করিয়ে দিচ্ছে। এতে ইমার্জেন্সি পেশেন্ট আজকে শিলচর মেডিকেল কলেজে যাবে, প্রেগনেন্ট মহিলারা 108, এই যে বাধাপ্রাপ্ত হচ্ছে। তো এইসব বিষয়গুলো বিগত দিনে যেগুলো হয়ে গেছে সেগুলোকে কি করা হবে, আগামী মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে বডি সেটা হয়তো ডিসিশন নেবে। কিন্তু এখন থেকে কোনো হোটেল, কোনো মল, কোনো হসপিটাল, নার্সিংহোম হতে গেলে ওনাকে ওনার নিজস্ব পার্কিং যত বেডেড উনি নার্সিংহোম বানাবেন ওখানে অনুপাত করে দেখা হবে এখানে কতটা গাড়ির পার্কিং এর দরকার আছে, অতটা আপনার রাখার পরেই আপনাকে বিল্ডিং পারমিশন দেওয়া হবে। তো আগামী দিনে আমরা হয়তো এই ধরনের কোনো নার্সিংহোম, হোটেল অথবা মল দেখবো না যেখানে পার্কিং এর ব্যবস্থা নাই, রাস্তায় গাড়ি দাঁড় করে থাকে। সাংস্কৃতিক শিল্পী হিসাবে ইনি তো আমি বলবো একজন দলীয় কর্মকর্তা বা সবচেয়ে বড় ব্যাপার, আমরা অত্যন্ত লাকি আজকে আমাদের শিলচরের বিধায়কের একজন নমিনি হিসেবে এসেছেন, বহুত কিছু জানো। আপনি কি বলবেন ওনার বক্তব্য শোনার? আমি একটাই কথাই বলবো যে পরিকল্পনাটা খুবই ভালো, বা আগে মিউনিসিপ্যালিটি যে কাজগুলো করে আসছিল বা এখনও যিনি করছেন, মিউনিসিপ্যালিটিতে এখন বোর্ড নেই, বোর্ড গঠন করার পরে হয়তো আরও কিছু কাজ ত্বরান্বিত হবে। আমরা একটাই কথা বলতে চাইব যে শহর উন্নয়নের পরিকল্পনাটা একটু আধুনিক মানসিকতা নিয়ে দেখতে হবে, কারণ এখনও শিলচরের যে ইনফ্রাস্ট্রাকচার সেটা একটু পুরনো, অনেক কিছু আইন ভেঙেই তৈরি হয়েছিল। সেই সময় থেকে আমরা এখনও অবধি সেটাকে নগর উন্নয়ন পরিকল্পনার মধ্যে আমরা বাস্তবভাবে এটাকে প্রয়োগ করতে পারিনি, কারণ এখনও অনেক দোকানপাট বলুন, আবাসিক এলাকা বলুন, অনেক কনজাস্টেড। সেই কনজাস্টেড ব্যাপারগুলো থাকার জন্য অনেক কিছু এখনও পরিকল্পিতভাবে হয়ে ওঠেনি। সরকার চেষ্টা করছে অনেকভাবে, আমার মনে হয় খুব আধুনিক পরিকল্পিতভাবে অনেক কিছু তৈরি করার চেষ্টা করছেন। নার্সিংহোমের কথা বললেন, নার্সিংহোম তো অনেক কিছুই হচ্ছে এখানে শিলচরে, এবং নার্সিংহোমের সেবা নিয়েও অনেক প্রশ্ন উঠে আছে অনেক, সেখান নিয়েও সেগুলো তো সরকার নিশ্চয়ই দেখছে বা জনগণ সচেতন রয়েছে এই ব্যাপারগুলো নিয়ে। তবে আমি প্রাথমিকভাবে যে আজকের আমাদের মূল আলোচনা ছিল যেটা জমা জলের সমস্যা, সেটাকে আমি প্রারম্ভিকতা দেব যে এটা একটা বিশাল সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। প্রতিনিয়ত বৃষ্টি হলে শিলচরের মূল শহরের রাস্তাঘাটগুলো একটা ব্যাপকভাবে জমা জলের সমস্যায় নাগরিকরা নাজেহাল। সেটাকে সরকার এবং প্রশাসন, বিশেষ করে আমরা দেখেছি ফাস্ট ট্র্যাক আদালত রয়েছে, সো উই ক্যান অলসো এক্সপেক্ট দ্য ফাস্ট ট্র্যাক সলিউশন, যে ওটার জন্য একটা আলাদা প্যানেল বা একটা আলাদা একটা বডি তৈরি হয়েছে যারা ইমিডিয়েটলি সমস্যার সমাধানের জন্য আসবে। আমি মনে করি ডিজাস্টার ম্যানেজমেন্ট সেল রয়েছে জেলা প্রশাসনের, সেটা কিন্তু প্রকৃতভাবে ইমপ্লিমেন্ট করার মতো ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়নি। ডিজাস্টার ম্যানেজমেন্ট ইমিডিয়েটলি ক্যান রাশ টু দ্য স্পট, যেখানে জল জমেছে ওটাকে পাইপ দিয়ে বের করি যাতে নাগরিকরা একটা স্বচ্ছন্দের মধ্যে আসতে পারে। এই যে একটা ধারাবাহিক
ভাবে একটা সমস্যাকে সমাধান করার যে প্রয়োগটা, সেটার একটা অভাব রয়েছে আমাদের। ওই যে একটু আগে হরিদাস বাবু বললেন যে পাড়ায় পাড়ায় এনজিওরা রয়েছে, গিয়ে হয়তো 3 দিন পরে দেখা যায় অসুস্থতার জন্য ঘরে জিনিস যারা বর্জ্য পদার্থগুলো রয়েছে সেটাকে ডিসপোজ করতে পারছে না কোথাও, ফলে বাধ্য হয়ে নালার মধ্যে ফেলে দিলেন। মানে এই যে মানসিকতা এবং নাগরিক জীবনের বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করে প্রশাসন কয়েকটা সেক্টরকে প্রারম্ভিকতা দিয়ে রাখতে হবে, যে এখানে ইন 24 আওয়ার্স কনসেন্ট্রেশন, 24 ঘন্টা যে কোনো সময় লাগবে, আমার টিম অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট উইল রাশ টু দ্য স্পট। এই যে একটু আগে রাজেশ ভাই বললেন যে আধুনিকভাবে এটাকে ওয়াটারটাকে যেগুলো যে জমা জলগুলোকে এটা নিষ্কাশনে বন্দোবস্ত করা, পাইপলাইন মোটর দিয়ে বের করে দেওয়ারও পরিকল্পনার মতো ব্যাপার রয়েছে, এবং এটা সম্ভব বর্তমান যুগে, যেখানে আমরা দেখেছি, আমরা যদি ইফ ইউ গো টু এ গ্লোবাল সার্কিট, আধুনিকতা নিয়ে পাহাড় থেকে আরেক পাহাড়ে রাস্তা তৈরি হয়ে যাচ্ছে, সমুদ্রের নিচে রেল চলে যাচ্ছে, তো শিলচর আর কতটুকু পিছনে থাকবে? নাগরিক জীবন সবসময় চায় আধুনিক মানসিকতার সাথে তাদের জীবনযাপনটাকে সেইভাবে দেখতে। আমরা শিলচরকে আধুনিক করতে চাই, মানসিকতা রয়েছে, কিন্তু কার্যক্ষেত্রে সেটাকে বাস্তবায়ন করার মতো আমরা দেখতে পাই না, বা প্রশাসন কিছু কিছু ক্ষেত্রে নাগরিকরা কি করলো সেটা না ভেবে আমার দায়িত্ব প্রশাসনিকভাবে এটাকে আমি করতে হবে, নাগরিকদের স্বার্থে, তখন নাগরিকরাই প্রশাসনের পক্ষ থেকে কাজ করবে, সেটাকে একটা কনফিডেন্ট বিল্ডিং মেজার তৈরি করতে হবে। আমি মনে করি একটু আগে যে আমি আবার বলতে চাইবো যে ফাস্ট ট্র্যাক সলিউশন কমিটি নিড টু বি ফর্ম, যাতে আমাদেরকে ডেপুটি কমিশনার সুপারিনটেন্ডেন্ট পুলিশকে বলার পরিবর্তে ফাস্ট ট্র্যাক সলিউশন কমিটি উইল সি, যেখানে জল জমেছে, এখানে যানজট হয়েছে, এটাকে সমস্যার সমাধান করি। শিলচরের ছোট্ট শহরের মধ্যে যানজট হলে দেখা যায় 3-4 ঘন্টা রাস্তা বন্ধ হয়ে রয়েছে, স্কুল ছেলেমেয়েরা যেতে পারছে না রাস্তা দিয়ে। তো এই সমস্যাকে প্রারম্ভিকতা দিয়ে, হ্যাঁ, আমার মনে হয় প্রশাসন যদি এগিয়ে আসে এবং নেতৃবর্গ যদি এটাকে গুরুত্ব দেয়, আগামী দিনে শিলচরকে একটা সুন্দর স্বচ্ছন্দের শহর হিসেবে আমরা দেখতে পাবো। তো মুদ্রা যেটা বেরিয়ে এলো আমাদের কাছে, যদি আমি বলি, 1 নম্বর হচ্ছে আমাদের নাগরিক যারা আছে, আমাদের নাগরিকরা আমাদের সচেতন হতে হবে। দ্বিতীয়ত হচ্ছে মিউনিসিপ্যালিটি বোর্ড যারা রয়েছে তাদেরকে কাজ করার মানসিকতা নিয়ে কাজ করতে হবে, এবং যে জায়গাগুলোতে খামতি রয়েছে, একটু আগে হরিদাস বাবু যেন বললেন যে এনজিও গুলোকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছিল, যে পাড়ার পাড়ায় গার্বেজ গুলোকে তুলে নিয়ে ওয়েস্ট ম্যানেজমেন্টের আন্ডারে সেটাকে কোথাও একটা ডাম্পিং গ্রাউন্ডে বা ট্রেঞ্চিং গ্রাউন্ডে ফেলা, কিন্তু কোনো কারণে একটা দিনের জন্য কলাপস হলে পরেই সেকেন্ডের জন্য সেটাকে ওভারলোডেড হয়ে গেল। তো এই যে ব্যাপারগুলোকে, এই যে কোলাপসের ব্যাপার নিয়ে আমি একটু প্লিজ, আমরা সবাই বলছি যে কাজ, এই ধরনের কাজ করার মানুষের অভাব, হ্যাঁ, যারা কাঁচরা কালেক্ট করে তাদের অভাব, কেন অভাব সেটাও আমি একটু বলছি। আমরা কোনোদিন একদিন যদি লেট হয়, জাবরাওয়ালা আজকে আইছে না, জাবরাওয়ালি আজকে আইছে না, তো এই কথাটা আমরা এভাবে প্রেজেন্টেশন করি, ওরাও নিজেদেরকে হীনমন্য করে ভোগে, কচরাওয়ালা नहीं आया, আরে কচরাওয়ালা তো আমরা, ওরা তো সাফাইওয়ালা। তো এই ধরনের আমাদের মানুষকে তো ওইভাবে সেট আপ করতে লাগবে, মানে যোগ্য সম্মান দিতে লাগবে, একটা যোগ্য সম্মানের কথা ডেফিনেটলি, এটা তো নিঃসন্দেহে সব কাজেরই সম্মান রয়েছে। হ্যাঁ, তো আরেকজন আমাদের বহুত পুরনো যোদ্ধা, এই ব্যাপারে আমি দুজনকে অনুরোধ করব আমাদের এই মাইন্ডসেটটা কিভাবে বদলানো যায়। একদম নিঃসন্দেহে এটা আধুনিক ভাবনার মধ্যে মানুষের প্রতি মানুষের যে শ্রদ্ধাটা, সব কাজেরই কিন্তু এক একটা শ্রদ্ধার জায়গা রয়েছে। যে রাস্তায় ঝাড়ু দেশ তারও তার সম্মানের জায়গা রয়েছে, সবারই সম্মানের জায়গাটা রয়েছে, সেটাকে শ্রদ্ধা দিয়ে আমি একটা কথাই বলবো, যখন একটা বাড়িতে বর্জ্য পদার্থ অর্থাৎ গার্বেজটাকে নেক্সট ডে যখন ডিসপোজ করতে পারবে না, তার পরিবর্তে যদি আরো 3 দিন অপেক্ষা করতে হয়, স্বাভাবিকভাবে একটা অসহনীয় পরিস্থিতি, তখন মানুষ কোনো ক্ষেত্রে এই অনেক নাগরিকরা সেক্ষেত্রে ডিসঅর্ডার হতে পারে, অর্থাৎ তারা কোন কারণে নাগরিকরা সেটা কোথায় ফেলবো ভাবনা চিন্তা করতে করতে সামনে নালাতেই ফেলে দিল। তো কিন্তু আমাদের ভাবতে হবে এই যে 3 দিন না আসার জন্য প্রশাসন দেখেছে কিনা, না যে ওই যে ব্যক্তিরা কালেক্ট করার কথা ছিল একদিনে, সে কেন সেকেন্ড ডে এলো না, থার্ড ডে এলো না, তার সাবস্টিটিউট কোথায় রয়েছে, সেটাকে হচ্ছে ধারাবাহিকভাবে ইমপ্লিমেন্টেশন অফ দি পলিসি অ্যান্ড প্ল্যানস, ওটাকে যথার্থভাবে বাস্তবায়িত করতে পারলেই নাগরিক জীবনের সমস্যাগুলোকে একটা সুচারুরূপে
সমস্যার সমাধান করা সম্ভব এবং শহরের নাগরিকরা একটা স্বচ্ছন্দ জীবনযাপন করার পথে এগিয়ে যেতে পারবে। ওই সৌমিত্রবাবুর কথা ধরেই আমি বলছি, এই যে 8 জন এনজিওকে মানে কাজে লাগানো হয়েছে, 8 জন এনজিও দেখতে হবে অ্যাডমিনিস্ট্রেশন, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাডমিনিস্ট্রেশন দু দলকে একসাথে মিলে দেখতে হবে এই 8 জন এনজিওর ইনফ্রাস্ট্রাকচার পুরো ঠিক আছে কিনা না, এইটা পরীক্ষা করতেই হবে। টেন্ডার কল করলাম, তারপরে 8 জন বা 10 জনে অ্যাপ্লাই করলো, তার মধ্যে লস্ট দেখে 8 জনকে দিয়ে দিলাম, ওদের ঢাল নাই তলোয়ার নাই নিধিরাম সর্দার, এইরকম যাতে না হয় সেইটা দেখতেই হবে। এবং ঘন ঘন, যেহেতু এই যে কাজটা এই ডোর টু ডোর গার্বেজ কালেকশন, এইটা কিন্তু একটা নতুন কাজ, এইটা খুব পুরনো কাজ না। তো একটা নতুন কাজের অভিজ্ঞতার দরকার, যারা ডোর টু ডোর গিয়ে কালেকশন করছে ওদেরও অভিজ্ঞতার দরকার, আর যারা করাচ্ছেন মানে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন মিউনিসিপ্যাল অ্যাডমিনিস্ট্রেশন ওদেরও মানে অভিজ্ঞতার দরকার। সেই জন্য কমপ্লিট করলে তো এই যে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন মিউনিসিপ্যাল অ্যাডমিনিস্ট্রেশন দু দলকে অ্যাক্টিভ হতে হবে, দু দলকে অ্যাক্টিভ হয়ে এই 8 জন এনজিওকে নিয়ে টাইম টু টাইম বসতে হবে যে কী প্রবলেম, সমস্যাটা কী। সেই সমস্যা ওরা বলবেন, 8 জন এনজিও বলবেন যে আমাদের এই সমস্যা, যে আমরা খবর পেলাম যে তোমরা আজকে যাও সকালে, কালকে যাও দুপুরে, পরশু যাও বিকালে, এটা কেন হয়। তো আমরা মোটামুটি যেটা পরিষ্কার একটা চিত্র পেলাম, আমাদের যেভাবে আমাদের নাগরিকদের সচেতন হতে হবে, একইভাবে কিন্তু বিভাগীয় কর্তৃপক্ষ যারা আছেন তাদেরকেও কিন্তু কাজ করার মানসিকতা নিয়ে এগিয়ে যেতে হবে এবং অন্যান্য যে বিভাগগুলো রয়েছে তাদেরও আরো একটু কনসাস হতে হবে। কাজ করছেন যদিও একটু বাড়তি ওনাদের মানসিক দিক দিয়ে চাহিদাটা রাখতে হবে। তো যাই হোক, তবে পরিশেষে একটা কথাই বলতে চাইবো আমি, যে আমাদের নাগরিকদের সমস্যা তো থাকবেই, সেই নাগরিক সমস্যার প্রতি প্রশাসনের দায়িত্ব একটা অভিভাবকের মতো। প্রশাসন কাজগুলোকে সুচারুরূপে সম্পন্ন করার জন্য কিছু কিছু ক্ষেত্রে প্রশাসন প্রত্যেকটা এলাকাতে গিয়ে নাগরিকদেরকে তাদের সচেতনতা বৃদ্ধির অভিযানও চালাতে লাগবে। অ্যাওয়ারনেস হয় না কোনো ব্যাপারেই, কিন্তু প্রশাসনের দায়িত্ব থাকা উচিত যে আমরা থ্রু ডিআইপিআরও হোক, থ্রু আমাদের কোনো এনজিওকে দিয়ে হোক, প্রশাসন কিছু না কিছু জনগণকে এই ব্যাপারটাকে একটু সুচারুরূপে ইমপ্লিমেন্টেশনের জন্য একটা সচেতনতা অভিযান সবসময় রাখাটা উচিত। তাহলে কি হবে, নাগরিকরা সচেতন থাকবে যে প্রশাসন আমাকে বলে গেছে এই কাজটাকে আমরা এইভাবে করব। যেহেতু তারা একটা যোগসূত্রহীন হয়ে রয়েছে, প্রশাসনকে দোষারোপ ছাড়া নাগরিকরা আর কিছু ভাবতে পারবে না তখন। তাই প্রশাসনের দায়িত্ব নাগরিকদের এই যে দোষারোপ থেকে মুক্তি পেতে হলে দে নিড টু কমিউনিকেট উইথ দ্য পিপল এভরি টাইমস ইন এ মান্থ, একবারই হোক সারা মাসে, কিন্তু একবার জনগণের সাথে একটা সচেতনতায় আসতে হবে এলাকা ভিত্তিক। আপনার কথাটা নেই, আমি বলছি যে এর সাথে আরেকটা কথা আমরা যোগ করতে পারি, কারণ বিভিন্ন রাজনৈতিক দলের প্রত্যেক এলাকায় একটা উইংস থাকে এবং আমাদের সবচেয়ে ইয়ং এনার্জেটিক বিধায়ক উনি যদি একটু পদক্ষেপ নেন যে প্রত্যেক যে উইংস গুলো আছে একেবারে ছোট ছোট উনাদেরকে যদি একটু বলে দেওয়া হয় এবং উনারা যদিও একটু যেভাবে নির্বাচনের সময় আমরা দেখি প্রচার চালানো হয়, এভাবে তারা যদি সপ্তাহে 1 দিন বা মাসে 2 দিন এভাবে যদি প্রচার চালায় তাহলে মনে হয় আরো কিছু একটা আমরা সুফল আশা করতেই পারি। একদম সুন্দর কথা এটা। এই প্রস্তাবগুলো যদি নাগরিক উন্নয়নের সাথে, নাগরিক জীবনযাপনের উন্নয়নের সাথে আমরা এই কাজগুলোকে সুচারুরূপে আনতে পারি। তো এই আপনারা দেখলেন আমাদের সিএনএন নিউজ নেটওয়ার্কে আমাদের আজকের জ্বলন্ত সমস্যা, আমাদের যেভাবে সচেতন হতে হবে সেইভাবে কিন্তু বিভাগীয় কর্তৃপক্ষ যারা আছেন তাদেরকেও এগিয়ে আসতে হবে। এবং শুধুমাত্র এগিয়ে আসলে হবে না, আমরা যারা এই শহরে বাস করি, এই শহরটা আমার আপনার, তাই এই শহরকে বাঁচাতে আমাদেরকে প্রথম এগিয়ে আসতে হবে এবং তার জন্য কিছুটা হলেও নিজের মানসিকতা পরিবর্তন করতে হবে বা পরিবর্ধনও করতে হবে। সঙ্গে থাকুন।